গত বছরে 2023 সালে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম করতে একটা রিসার্চ করা হয়, যেখানে 10,000 কনজিউমারের সার্ভে করে সেই রেজাল্টটা দেওয়া হয়। এবং ওই ক্যাটাগরিতে অ্যাপেক্স অ্যাজ এ লাভড ব্র্যান্ড হিসাবে প্রথম অ্যাওয়ার্ডটা পেয়েছে, বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড। সো ওই দিক থেকে আমরা বলতে পারি অ্যাপেক্স ইজ এ নাম্বার ওয়ান। আমাদের নিজস্ব ডিজাইন ডেভেলপ করে আমরা সেটাকে বিভিন্ন দেশের মধ্যে, বিভিন্ন ফেয়ারের মধ্যে সেটাকে আমরা রিপ্রেজেন্ট করি, এবং আমাদের ডিজাইনটাকে ওরা চয়েস করে দেন, ওরা আমাদেরকে অর্ডার করে থাকে। শুভেচ্ছা বন্ধুরা, ফিনটেক পডকাস্ট থেকে আমি তানভীর আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের ফুটওয়্যার ইন্ডাস্ট্রি বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। আর এই ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে যারা সাহায্য করেন, তারা নিজেকে একটু পর্দার আড়ালে রাখতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। ঠিক তাদের মধ্যে থেকে একজনকে আজকে আমরা আমাদের এই ফিনটকের প্রোগ্রামে আমন্ত্রণ জানিয়েছি, অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার জনাব মাইনুদ্দিন ভাইকে। একজন সেলফ মোটিভেটেড মানুষ মাইনুদ্দিন ভাই, পড়াশোনায় দুর্দান্ত রেজাল্ট করে, বহু পরিশ্রম এবং ইন্ডাস্ট্রিতে সংগ্রাম করে আজকে এই জায়গায়, এই অবস্থানে তিনি এসে পৌঁছেছেন। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মাইনুদ্দিন ভাইয়ের কাছে। বাংলাদেশের চামড়াজাত পণ্যের যে বাজার আছে, সেই বাজারে অ্যাপেক্সের অবস্থানটা কি? আর বিশ্ববাজারে যদি আমি কথা বলি, অ্যাপেক্স মানে গ্লোবালি তার অবস্থান কতটা তৈরি করতে পেরেছে? ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থই বলেছেন। অ্যাপেক্স আসলে বাংলাদেশের মার্কেটে কতটুকু শেয়ার দখল করে আছে একটু বলাটা একটু ডিফিকাল্ট, কারণ আমাদের হয়তো আনটেপ মার্কেট থেকে যেতে পারে। বাট এইটা আমরা বলতে পারি যে গত বছরে 2023 সালে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম করতে একটা রিসার্চ করা হয়, যেখানে 10,000 কনজিউমারের সার্ভে করে সেই রেজাল্টটা দেওয়া হয়। এবং ওই ক্যাটাগরিতে অ্যাপেক্স অ্যাজ এ লাভড ব্র্যান্ড হিসাবে প্রথম অ্যাওয়ার্ডটা পেয়েছে, বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড। সো ওই দিক থেকে আমরা বলতে পারি অ্যাপেক্স ইজ এ নাম্বার ওয়ান। আর সেকেন্ডলি আপনি যেটা বলেছেন যে এক্সপোর্টার হিসেবে, ডেফিনেটলি আপনি জানেন যে 1990 সালে অ্যাপেক্স তার সর্বপ্রথম এক্সপোর্ট ফ্যাক্টরি হিসেবে তার যাত্রা শুরু করে। এবং আমাদের নিজস্ব ডিজাইনে, এটা হয়তো অনেকে দর্শক শ্রোতারা অনেকে হয়তো জানেন না, যে আমাদের নিজস্ব ডিজাইন ডেভেলপ করে আমরা সেটাকে বিভিন্ন দেশের মধ্যে, বিভিন্ন ফেয়ারের মধ্যে সেটাকে আমরা রিপ্রেজেন্ট করি, এবং আমাদের ডিজাইনটাকে ওরা চয়েস করে দেন, ওরা আমাদেরকে অর্ডার করে থাকে। সো এই দিক থেকেও আমাদের ডেফিনেটলি একটা অগ্রগতি হচ্ছে। এবং ওভারঅল বিজনেসের যে ট্রেন্ড, আমরা যদি গত বছরে আমাদের যে ফাইন্যান্সিয়াল ইয়ার বা তার আগের বছরের সাথে তুলনা করি, সেটা আমাদের যথেষ্ট অগ্রগতি হয়েছে। এবং ইনশাল্লাহ যদি ওভারঅল ওয়ার্ল্ড মার্কেট ঠিক থাকে, আমরা এই প্রবৃদ্ধিটা ওভারঅল কন্টিনিউশনে থাকবে। আচ্ছা, বাংলাদেশ থেকে বহির্বিশ্বে যে চামড়া বা চামড়াজাত পণ্য রপ্তানি হয়, সেটার পরিমাণটা এখন আর্থিক হিসেবে $1 বিলিয়ন বেশি উপরে। তো এই ক্ষেত্রে অ্যাপেক্স কতটুকু কন্ট্রিবিউট করতেছে, বা এটার সম্ভাবনা কি দেখছে যে নেক্সট 5 ইয়ার্স এটা কত দূর যেতে পারে? জি, ধন্যবাদ। আপনি যথার্থই বলেছেন যে টোটাল যে ফুটওয়্যার এক্সপোর্ট, তার লেস দেন 2% আসলে বাংলাদেশ হোল্ড করে। আমরা যদি দেখি টোটাল এশিয়ার মধ্যে, যদি দেখি এশিয়ার মধ্যে আপনি যদি 10 পেয়ার পাদুকার কথা বলি, তার মধ্যে 9 পেয়ার, ওয়ার্ল্ডে যদি 10 পেয়ার পাদুকার কথা বলি, তার মধ্যে 9 পেয়ার হচ্ছে এশিয়া থেকে যায়। তো এশিয়ার কান্ট্রি রিজনের মধ্যে যথেষ্ট সম্ভাবনা আছে এখন। তো সেই দিক থেকে, এবং আমরা আশা করছি এটা ভবিষ্যতেও কন্টিনিউশন থাকবে, যেহেতু আমাদের ইনফ্রাস্ট্রাকচারও ডেভেলপমেন্ট হচ্ছে ডেফিনেটলি আমাদের দেশের বিভিন্ন ইয়াতে। সো ডেফিনেটলি এটা আমাদের আরও ইনক্রিজ হবে বলে আমরা আশা করছি। লোকাল মার্কেটে আপনারা ইনভেস্ট করছেন, আগেও করেছেন, ভবিষ্যতে পরিকল্পনা করছেন। আসলে কোন দিকগুলি, বিষয়গুলি আপনাদের এই দিকটায় ফোকাস মানে আনতে বেশি আগ্রহী করে চলছে? জি, আপনি যথার্থই বলেছেন, যেহেতু অলমোস্ট আমাদের এজ মোর দেন 30 ইয়ার্স হয়ে গেছে, ডেফিনেটলি আমাদের একটা লং টার্ম প্রসপেক্ট তো অবশ্যই আছে। এই জায়গা থেকে ডেফিনেটলি আমাদের কান্ট্রি পার্সপেক্টিভও যদি বলি, শুরুতে আমাদের দেশের ব্র্যান্ডের প্রোডাক্টের প্রতি মানুষের আগ্রহ যথেষ্ট বেড়েছে। আমরা প্রিভিয়াস স্ট্যান্ডের সাথে যদি দেখি, আমাদের বিজনেস স্ট্যান্ডের সাথে, আর আমাদের কোর জায়গাতে যদি আমরা আমাদের সম্প্রসারণ, বিজনেস এক্সপেনশন জায়গা থেকে বলি, ডেফিনেটলি আমাদের একটা ফোকাস থাকে যে কীভাবে বিজনেসকে এক্সটেন্ড করে মানুষের কর্মসংস্থানটাকে বৃদ্ধি করতে পারে। এটা আমাদের টপ ম্যানেজমেন্ট জায়গা থেকে বলতে পারি। আমাদের মূল ফোকাসটা যখনই কর্মসংস্থান বৃদ্ধি পাবে, তাহলে দেশের মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পাবে। মানুষের যখন মাথাপিছু আয় বৃদ্ধি পাবে, দেশের রেভিনিউ জেনারেশন বাড়বে, ইনকাম জেনারেশন বাড়বে, এবং সর্বোপরি
আসলে আমাদের দেশের উন্নয়ন সাধন হবে। এই ফোকাসকে রেখেই কীভাবে সাস্টেনেবল হইতে আমরা বিজনেস করতে পারি সেটা আমাদের কোর ফোকাস থাকে। এবং আপনি জেনে আরও আনন্দিত হবেন যে আমরা 1996-এ আমরা প্রথম যে সিটিপি বিল্ড করেছি, ইটিপি বিল্ড করেছি, ইকুইভ্যালেন্ট ট্রিটমেন্ট প্ল্যান। এবং কারণ সেটার মাধ্যমে আসলে পরিবেশকে কীভাবে রক্ষা করতে পারে ওই ফোকাসটা নিয়ে আমাদের এগুলো বিল্ড করা। তো আমাদের এই ফিনটক প্রোগ্রামের অফিসিয়াল হসপিটালিটি পার্টনার হচ্ছে বাংলাদেশের বেস্ট 5 স্টার হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। ঐতিহাসিক ইন্টারকন্টিনেন্টাল ঢাকা বাংলাদেশের সর্বপ্রথম লাক্সারি 5 স্টার হোটেল, যেটি ঢাকার প্রাণকেন্দ্র শাহবাগে অবস্থিত। আন্তর্জাতিক স্বনামধন্য এই হোটেলে আছে বিলাসবহুল 226টি গেস্ট রুম এবং সুইট, আছে বিশ্বমানের 5টি রেস্টুরেন্ট, লাউঞ্জ ও বার। বিভিন্ন অনুষ্ঠানের জন্য রয়েছে অত্যাধুনিক ইনডোর ও আউটডোর ব্যাংকুয়েট হল ও মিটিং ভেন্যু। অবসর কাটাতে আরও আছে সুইমিং পুল, ফিটনেস সেন্টার, সেলুন এবং স্পা। আর এখানকার ফুড এক কথায় অসাধারণ। ভবিষ্যতের কথা মাথায় রেখে আপনাদের প্রোডাক্ট লেভেলে কি ধরনের পরিবর্তন আনার কথা চিন্তা করতেছেন, আর সেই সাথে মানে ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে, ব্র্যান্ড প্রমোশনের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে কি নতুনত্ব আপনারা নিয়ে আসছেন? জি, ধন্যবাদ। আপনি যথার্থই বলেছেন। প্রোডাক্টের বৈচিত্র্যটা নিয়ে অবশ্যই কাজ করি আমরা, কারণ একটা জিনিস আমরা সবসময় জানেন যে ওয়ার্ল্ডের ট্রেন্ড যেভাবে যাচ্ছে, ধরেন আপনি আজকে খুব ভালো পজিশনে আছেন, কিন্তু ওয়ার্ল্ড ট্রেন্ডের সাথে আপনি মনে করছেন যে আপনি একটা অবস্থায় আছেন, তাহলে আপনি ওয়ার্ল্ডে কী হচ্ছে আমি দেখবো না, তখন কিন্তু একটা সময় হারিয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। তো ওয়ার্ল্ড যে ট্রেন্ডে যাচ্ছে আমরাও ডেফিনেটলি ওইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। ইনফ্যাক্ট আপনি দেখবেন যে অ্যাপেক্স যখন তার যাত্রা শুরু করে লোকাল বিজনেসে, আমরা যদি বলি, আমাদের কোর ফোকাসটা ছিল অনেকটা ম্যান কেন্দ্রিক, হ্যাঁ, ম্যান শুজ সেটা কেন্দ্রিক। ধীরে ধীরে কিন্তু আমাদের ডিমান্ডের বৈচিত্র্যতার কারণে আমরা বিভিন্ন আইটেম, এবং আপনি জানেন যে আমাদের এখন অলমোস্ট 10টা ব্র্যান্ড আছে নিজস্ব। যেমন মেন্সের ক্ষেত্রে আমরা অ্যাপেক্স একটা ব্র্যান্ড এবং বেনসুরনি আর একটু প্রিমিয়াম ব্র্যান্ড আমরা হিসাবে আছি। ওমেলসের জন্য আমাদের 2টা ব্র্যান্ড আছে, একটা হলো মুচি, একটা হচ্ছে নেনোরসি। এবং চিলড্রেনদের কথা চিন্তা করি, সেখানেও আমাদের 2টা ব্র্যান্ড কিন্তু আছে, যেটা আমরা স্কুল স্মার্টস আবার টুইঙ্কলার বলতে পারি। এবং আপনি জানেন হেলথের কনসার্সের জায়গা থেকেও আমরা কিন্তু এখন যে আমাদের স্প্রিন্ট যে শুটা আছে সেটা আছে, অনেক দূর এখন আমাদের এগিয়ে যাচ্ছে। তারপর হচ্ছে যে আপনারা আবার ডক্টর মগ আমাদের একটা ব্র্যান্ড আছে, যেমন অনেকদের যে হেলথ ইস্যুতে ডায়াবেটিস জাতীয় যাদের কোনো প্রবলেম থাকে, পায়ে বিভিন্ন ধরনের সমস্যা থাকে, সেই জায়গাতেও কিন্তু ওই সলিউশনের জন্য আমরা ডক্টর মগটাকে সাজেস্ট করে থাকি। দেন হচ্ছে যারা একটু সেমি ফর্মাল থাকতে চায়, যেমন আমাদের ক্ষেত্রে তখন আমরা ম্যাব্রিক আমাদের একটা ব্র্যান্ড আছে, সেটাকে আমরা বেশি ফোকাস দিয়ে থাকি এবং বেশ ভালো যাচ্ছে রিসেন্টলি আমাদের এটা। সো এই জায়গাতে এবং ডেফিনেটলি ফিমেলদের যে জায়গা থেকে আমরা বলতে পারি, এইবারের ঈদেও আমরা যে পারফরমেন্স দেখেছি গত বছর বা তার আগে হচ্ছে আমাদের ফিমেল ক্যাটাগরি, বাচ্চাদের যে চিলড্রেন ক্যাটাগরি, সেটা অনেক দূর বৃদ্ধি পেয়েছে। সো এই জায়গাটাতে প্রতিনিয়তই আমাদের একটা রিশাফলিং বা আপগ্রেডেশনের প্রসেসটা অলওয়েজ কন্টিনিউশনের মধ্যে থাকে, এবং ধীরে ধীরে আমরা ইনশাল্লাহ আরও ভালোর দিকে এগিয়ে যাচ্ছি। আচ্ছা, আমার সেকেন্ড কোশ্চেনটা ছিল যে ব্র্যান্ড কমিউনিকেশনের ক্ষেত্রে, ব্র্যান্ডিং এর ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া আপনার কি ইনোভেশন? সোশ্যাল মিডিয়া আসলে বললে আমরা অনেকেই শুধু ফেসবুকটাকে বুঝে থাকি, কিন্তু আসলে অ্যাপেক্স শুধুমাত্র ফেসবুকের মধ্যে সীমাবদ্ধ না। আপনি যদি বলে আমরা কোর আসলে কোন জায়গাটা থেকে ফোকাস দিই, আমরা যখন কমিউনিকেশনে যাই সোশ্যাল মিডিয়াতে, আমি মনে করি আমরা 3টে জিনিসকে ফোকাস দিই। নাম্বার 1 হচ্ছে দ্য টাইম, অ্যাট দ্য সেম টাইম দ্য প্লেস, অ্যান্ড হচ্ছে অডিয়েন্স। এই 3টাকে কম্বিনেশন রেখেই আমরা আমাদের কমিউনিকেশনকে ইনক্রিজ করে দিই। সেটা হতে পারে সোশ্যাল মিডিয়া, হতে পারে অন্য কোনো আদার্স কোনো প্ল্যাটফর্ম হতে পারে। অ্যাট দ্য সেম টাইম আমরা আমাদের জিও টার্গেট অনুযায়ী এবং কি আমাদের যে জেন্ডার অনুযায়ী সেইভাবে আমরা প্লেসকে ফোকাস দিয়ে আমরা কমিউনিকেশনটা করতে থাকি। এবং ডেফিনেটলি বাংলাদেশে সোশ্যাল মিডিয়াতে আরও কোনো নতুনত্ব যদি আসে, এটা বলতে পারি যে অ্যাপেক্স থাকে নাম্বার 1-এ, যে ওই প্ল্যাটফর্মটাকে ধরার জন্য শুরুতে। এবং নট অনলি আমাদের প্ল্যাটফর্মে, আমরা আমাদের যে পার্টনার প্ল্যাটফর্মগুলো আছে, আমাদের বিভিন্ন আমি নাম বলছি, বিভিন্ন MIOS বা অনেকগুলো যেগুলো আছে, ওদের প্ল্যাটফর্মের মধ্যেও কিন্তু অ্যাপেক্সের একটা কমিউনিকেশন থাকে। সো ওইভাবে আমরা আমাদেরকে সোশ্যাল মিডিয়া কমিউনিকেশনটা ইনক্রিজ করছি। ভবিষ্যতে বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং যে কোম্পানিগুলি আছে, স্পেসিফিকলি আমরা যদি লেদার ইন্ডাস্ট্রির কথাই ধরি, সেক্ষেত্রে কী ধরনের চ্যালেঞ্জ আসতে পারে? কারণ এখন কিন্তু রোবোটিক্সের যুগ চলে আসছে,
এআই চলে আসছে, এখন আসলে পুরো পৃথিবীটাই অন্যদিকে মুভ করতেছে। তো সেক্ষেত্রে আমাদের যে ইন্ডাস্ট্রি আছে সেটা কি ধরনের প্রবলেম ফেস করতে পারে বলে আপনি চিন্তা করছেন বা এটার ব্যাপারে আপনার ব্যবস্থা নিচ্ছেন? বাংলাদেশের ভবিষ্যতে আসলে চ্যালেঞ্জের জায়গা থেকে আমি দুটো জায়গায় বলতে পারি। প্রথমত আপনি যে এআই এর কথাটা বলেছেন, ডেফিনেটলি আমাদের এক্সপোর্ট বিজনেসের একটা টার্মস কিন্তু লিড টাইমটাকে মেনটেন করা, যে রাইট টাইমে প্রোডাক্টটাকে ডেলিভারি করা টু আওয়ার কাস্টমার। হ্যাঁ, সো এইটা আমাদের একটা চ্যালেঞ্জ। যদি এআই এর যে অটোমেটিক যে একটা বেনিফিট, সেটার মাধ্যমে হয়তো আমরা এটাকে একটা ইমপ্রুভমেন্ট দেখতে পাবো, আমার কাছে মনে হচ্ছে। আর সেমভাবে আপনি চ্যালেঞ্জের জায়গা থেকে যেটা বলেছেন, আমি এটা দুইটা পার্সপেক্টিভ বলতে পারবো, ডোমেস্টিক বিজনেস পার্সপেক্টিভ, অ্যাট দ্য সেম টাইম আমরা এক্সপোর্ট বিজনেসের পার্সপেক্টিভ বলতে পারি। লোকাল বিজনেসে যেটা বলতে পারি, যেটা আপনি জানেন, যথেষ্ট জানেন, যে আমাদের গত বছরে যে ডলারের রেটটা, যেটা হিস্ট্রিক্যালি একটা চেঞ্জ আসছে, যেটা আমরা 80 টাকা বা 85 টাকার মধ্যে দীর্ঘদিন ধরে ছিল, সেখান থেকে 120-125 চলে গেছিল। 110 এরকম ভাবে এই যে 30-40% ইনক্রিজ, এটা কিন্তু আমাদের একটা বিরাট ইফেক্ট করেছে। সেমভাবে আমরা যদি বলি ইউটিলিটি কস্টও আমাদের অনেক বেড়ে গেছে, যে অলমোস্ট 30% মতো গত বছর, যেহেতু হেভিলি ইন্ডাস্ট্রি, সেখানে আমাদের এটার কনজামশনটা অনেক বেশি হয়ে থাকে। সেমভাবে আমরা জানি গত বছরে যে আমাদের ডিসেম্বর থেকে লেবারের একটা কস্ট 56% মধ্যে ইনক্রিজ হয়েছে। সো ওভারঅল ম্যানুফ্যাকচারিং কস্টটা একটা ইনক্রিজ হয়েছে। এইটার চাইতে আমি যে জায়গাটাতে বেশি ফোকাস দিচ্ছি, সেটা হতে ধরেন আমরা ব্যাংকের ইন্টারেস্ট রেটটা, যেটা আমরা জানতাম গত 3 বছর ধরে অলমোস্ট সেম ছিল 9% ইন্টারেস্ট রেট, গত বছর থেকে সেটা এখন হয়ে গেছে 13.55, অর্থাৎ অলমোস্ট 14%, যেটা কিনা অলমোস্ট 50%-এর উপরে বৃদ্ধি পেয়েছি। তাও আবার সেটা সেটা কনস্ট্যান্ট, আর যে একটা 40%, একটা মার্কেট, এই যে একটা ভেরিয়েবলের মতো একটা রেট, যেটা প্রতি মাসে চেঞ্জ হচ্ছে, এইটাকে যদি একটা কন্ট্রোল ফর্মে না আনা যায়, আমার কাছে মনে হচ্ছে লোকাল বিজনেসের জন্য এটা একটা বড় ধরনের একটা চ্যালেঞ্জ হবে অদূর ভবিষ্যতে। সো এইটা আমাদের ইকোনমিক ট্রেন্ডের সাথে একটা সামঞ্জস্য রেখে সেটা হাফ ইয়ারলি একটা অ্যাডজাস্টমেন্ট হয়ে সেটা করতে পারে। বাট এইভাবে ভেরিয়েবল থাকলে সেটা বড় ধরনের একটা চ্যালেঞ্জ হতে পারে। জি। সেমভাবে আমি যদি এক্সপোর্ট বিজনেসের ক্ষেত্রে বলি, দেখেন এই যে ওভারঅল কস্টগুলোর কারণে কিন্তু আমাদের প্রোডাক্ট কস্টটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তার মানে কি, আমি কম্পিটিটিভ মার্কেটে কিন্তু সেভাবে টিকতে পারবো না অদূর ভবিষ্যতে, কারণ কম্পিটিটিভ প্রাইস কিন্তু ওভাবে হয়তো বাড়ছে না। সেমভাবে আপনি দেখেন আমাদের এই বছর যে ক্যাশ সাবসিডি বা ইনসেন্টিভ যেটা বলি আমরা, সেটাও কিন্তু রিডিউস করা হয়েছে। সো এবং আমাদের একটা জটিলতা তো আমরা অনেক আগ থেকেই ফেস করি, বিশেষ করে কাস্টমসের প্রোডাক্ট ক্লিয়ারেন্সে অনেক দূর ইমপ্রুভমেন্ট হচ্ছে। বাট ওই যেটা বললাম আপনাকে, লিড টাইম মেনটেন করতে কিন্তু ওই জায়গাগুলোতে আরও স্মুথনেস করতে হবে। সো এই জায়গাগুলোতে ইমপ্রুভমেন্ট করতে পারলে তাহলে হয়তো আমরা সামনের দিকে ভালো করতে পারবো। তাহলে আমাদের ওভারঅল ইন্ডাস্ট্রিও ডেভেলপ করবে, দেশেরও ইকোনমিক ডেভেলপমেন্ট হবে। আদারওয়াইজ এখানে আমাদেরকে একটা চ্যালেঞ্জ ফেস করতে হতে পারে। বিশেষ করে আমার কাছে ব্যাংক ইন্টারেস্টটাই খুব চ্যালেঞ্জিং মনে হচ্ছে। আচ্ছা, আপনি তো পেশাদার চার্টার অ্যাকাউন্টেন্ট এবং চার্টার্ড সেক্রেটারি, তো এই শিল্পের সাথে কেন যুক্ত হলেন? ধন্যবাদ। ব্যক্তিগত কোশ্চেনে চলে আসছি আমরা। ইনফ্যাক্ট আমার কাছে যে জিনিসটাকে আমি ফোকাস দিয়ে থাকি, পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন একটা ইম্পর্টেন্ট। আমরা সেটা পণ্যর ক্ষেত্রে যেমন হতে পারে, আপনার ব্যক্তি পর্যায়ে ট্রেজারি ম্যানেজমেন্ট বলি, সেখানেও আমার পোর্টফোলিও ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট। আমার কারেন্ট অ্যাসেটের সাথে কারেন্ট লাইবিলিটি, লং টার্ম অ্যাসেটের সাথে লং টার্ম লাইবিলিটি, এটার একটা সামঞ্জস্য কিন্তু থাকতে হয়, তখন কিন্তু আপনার ওভারঅল বিজনেসটা প্রপারলি রান করবে। সেমভাবে আমি যখন ফাইন্যান্সে ছিলাম, ইনফ্যাক্ট 2017-তে আমি সিএ কোয়ালিফাই করেছিলাম 2017 সালে। তখন আমি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, বিডি ফাইন্যান্স, ওয়ান অফ দ্য লিডিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, সেখানে আমি অ্যারাউন্ড 5 ইয়ার্স ছিলাম। তার আগে সিএ ফার্ম বা অন্য জায়গায় কিছুদিন ছিলাম। তখনই আমি 2018 সালে এফএক্স টেনারিতে সিএ প্রপোজিশনের জন্য একটা অফার পেয়ে থাকি বিডি জবসের মাধ্যমে। সো অ্যাপ্লাই করে থাকি। আমার যে মূল ফোকাসটা ছিল যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তো কাজ করার একটা যথেষ্ট সুযোগ হলো, এবং সেটার বাংলাদেশ ব্যাংকে যে রিপোর্টিং বা আদার্স প্যারামিটারগুলো যথেষ্ট মোটামুটি একটা লার্নিং হলো। একটা ম্যানুফ্যাকচারিং ট্রেন্ডে গেলে তখন হয়তো আমার ক্যারিয়ারের ওভারঅল পোর্টফোলিওটা আরও ডেভেলপ করবে। তখন এই টেনারিতে গিয়া আমার ক্যারিয়ার শুরু করলাম 2018 সালে, এবং 2022 সাল পর্যন্ত, 23 সাল পর্যন্ত, আমি 22 সাল পর্যন্ত ওখানে ছিলাম। দেন একটা অপরচুনিটি আসতো যে ফুটওয়্যারের কথা, যে অ্যাপেক্স ফুটওয়্যারে কাজের একটা অপরচুনিটি অ্যাজ এ ফিনান্সিয়াল কন্ট্রোলার। যখন আসলে টেনারিতে জয়েন করছিলাম, তখন মনে হয়েছিল যে ম্যানুফ্যাকচারিং পুরো প্রসেসটা আমার আওতার মধ্যে চলে আসলো। বাট যখন আবার ফুটওয়্যার ইন্ডাস্ট্রিতে আসলাম, তখন আসলে দেখলাম যে, কারণ টেনারির যে ফিনিশ প্রোডাক্টটা, যেটা ফিনিশ লেদার বলে থাকি, এটা আবার জন্য কিন্তু ফুটওয়্যারের জন্য হচ্ছে র মেটেরিয়াল। আচ্ছা, হ্যাঁ,
কারণ এখানে ফিনিশ প্রোডাক্ট হচ্ছে আমাদের যে শু বলে বা আদার ব্যাগ বা আদার ওয়ালেটগুলো বলি। তার মানে যখন আমি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে ছিলাম, তারপরে ট্যানারিতে, তার মানে মনে হচ্ছে যে ফাইন্যান্স পার্টটা প্রথমে কাভারেজ হলো, দেন হচ্ছে একটা ম্যানুফ্যাকচারিং একটা প্রসেস, এবং এখন যে জার্নিটা এটার মধ্যে ফুল প্রসেসটা আমার কাভারেজ হয়ে গেলো। এতে করে আমার ওভারঅল ডিসিশন মেকিংগুলোতে যথেষ্ট সাপোর্টিভ হচ্ছে, কারণ ফাইন্যান্সিয়াল পার্টটাও যেহেতু আমার প্রিভিয়াসলি ছিল, র মেটেরিয়াল হিসেবে আমরা যে ট্যানারির কথাটা বললাম সেখান থেকেও যথেষ্ট একটা লার্নিং এসেছে, এবং সেখানেও অনেকগুলো প্রসেস, আমরা ওয়েট গ্লো, ক্রাস্ট, ফিনিশ, এভাবে 3টা প্রসেস, এবং তার মধ্যেও আরও অনেকগুলো লাইমিং, সুইমিং, অনেকগুলো প্রসেস আছে। সেটা শেষ করে কিন্তু ফিনিশটা দেওয়া হয়। সেমভাবে যখন আমরা আবার ফুটওয়ারে আসলাম, ফুটওয়ারে কিন্তু এরকমভাবে 60 থেকে 70টা কম্পোনেন্ট থাকে। আমরা হয়তো খালি চোখে মনে হতে পারে যে শুধুমাত্র লেদার দেখছি বা টিয়া, এবং একটা কম্পোনেন্টের যদি গরমিল থাকে ফুল অর্ডারটাই আমাদের ক্যান্সেল হইতে পারে বা গ্রোস লো হয়ে যেতে পারে। তো এইখানেও অনেকগুলো চ্যালেঞ্জ বা অনেকগুলা অ্যাক্টিভিটির মধ্যে যায়, এবং সবচেয়ে ইন্টারেস্টিং আমরা যে কথাটা প্রায় বলে থাকি যে রিটেল বিজনেসে আসলে প্রতিদিনের চ্যালেঞ্জ আমরা ফেস করতে হয়। আগামীকালকে আমরা কোন কাজটা করবো আমরা কিন্তু জানি না, কারণ আগামীকাল এসে হয়তো ওয়েদারের সিচুয়েশন খারাপ, দেশের পজিশন চেঞ্জ, কোথাও না কোথাও একটা কিছু হলো, তখন হয়তো আমাদেরকে আমাদের বিজনেস ডিসিশনগুলো আবার চেঞ্জ করে নিতে হচ্ছে। সো নিত্য নতুন একটা লার্নিংও থাকে এবং নিত্য নতুন পোর্টফোলিও চ্যালেঞ্জ। তার মানে আপনি চ্যালেঞ্জ দিতে পছন্দ করেন, এটার কারণেই মূলত আপনার ইয়াগুলিতে আপনি চেঞ্জ এনেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। কর্পোরেট প্রতিষ্ঠানের সাফল্যের জন্য এর পেছনে সিএর ভূমিকাটা কতটুকু? আমরা জানি সিএ বা সিএস যেটাই বলি, দিস ইজ এ প্রফেশনাল সার্টিফিকেশন। আসলে প্রফেশনাল সার্টিফিকেশনটা আমাদের কি দিয়ে থাকে? প্রফেশনাল সার্টিফিকেশনটা আমাদেরকে একটা অ্যাক্সেস দিয়ে থাকে টু এন্ট্রি ইনটু দ্য কম্পিটিটিভ মার্কেট, অর্থাৎ আমরা একটা কম্পিটিশন মার্কেটে যাওয়ার মতো একটা ক্যাপাবিলিটি তৈরি করি। আর ডেফিনেটলি রিয়েল সাকসেস আছে হার্ড ওয়ার্কের মাধ্যমে, যেটা আমরা ফিল করি। আর সিএ যেহেতু একটা ইন্টারন্যাশনাল ডিগ্রি এবং সেটার কোয়ালিটিটা ওই লেভেলের থাকে, সেই ক্ষেত্রে আমাদের বিজনেস অ্যানালাইসিস বা আদার পার্টগুলোতে কাজ করার ক্ষেত্রে যথেষ্ট সুবিধা হয়। আমি যদি আপনাকে একটা সিম্পল এক্সাম্পলের মাধ্যমে বলি, যেমন ধরেন আমরা গাড়ির ড্রাইভিংয়ের কথা যদি বলি, হ্যাঁ, একজন ড্রাইভারের ভূমিকা কী থাকে? যেমন ধরেন সে স্টিয়ারিং সঠিকভাবে ধরে রাখা, অথবা আমি যদি দেখা যাচ্ছে 50 কিলো রান করব, তাহলে আমার 50 কিলো রান করার মতো যে ফুয়েল ক্যাপাসিটি সেটা আমার আছে কিনা, আমার যে গাড়ির যে ওয়েল বা আদার যে মিররগুলা ওইগুলো ঠিক মতো আছে, অর্থাৎ প্রত্যেকটা পার্ট ইকুয়ালি ইম্পর্টেন্ট। আপনি দেখেন, আপনি আমাকে নতুন একটা গাড়ি দিলেন কিন্তু ফুয়েল নাই, তাহলে কি রান করা যাবে? যাবে না। তার মানে কি, এরকমভাবে প্রত্যেকটা, ইভেন আপনি যদি রান করার সময়ও রাস্তাতে যদি মনে করলেন যে একটা ক্রিকেট বল এসে পড়লো রাস্তার মধ্যে, আপনাকে কিন্তু সতর্ক হতে হবে, যেই কোনো মুহূর্তে একটা বাচ্চা ছেলে হয়তো আসতে পারে। যখন একটা বল আসলো তার মানে যে কোনো সময় আসতে পারে, তার মানে আমার ড্রাইভিংয়ের মধ্যে কিন্তু একটা সতর্কতা অবলম্বন করতে হবে। ট্রাফিক সিগন্যাল আমাকে দেখতে হচ্ছে, আমাকে রোডে যখন চলছি তখন ওখানে কতটুকু স্পিডে আমি চলতে পারবো সেটাও কিন্তু আমাকে খেয়াল রাখতে হচ্ছে। তার মানে 360 অ্যাঙ্গেলে কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যখন আমরা ড্রাইভ করছি। সেমভাবে একজন প্রফেশনাল সিএ যখন তার অপারেশনাল জায়গা থেকে এইভাবে সে একটা অর্গানাইজেশনকে 360 অ্যাঙ্গেলে চিন্তা করতে পারে। কারণ আপনি শুধু ধরেন বিজনেস করলেন, আপনার রেভিনিউ জেনারেট হলো, বাট আপনি যদি আপনার ওভারঅল ফাংশন যদি প্রপারলি ট্রিট না করতে পারেন, যেটা শুরুতে একটু আগেও বলেছিলাম যে আমার কারেন্ট অ্যাসেটের সাথে কারেন্ট লাইবিলিটি ওইটা যদি মিসম্যাচ হয়, তাহলে কিন্তু আপনার প্রপারলি রান করতে পারবেন না। আপনি প্রফিট করলেন কিন্তু আপনি ইনভেন্টরি ম্যানেজ করতে পারলেন না, তাহলে প্রফিটেবিলিটি আসবে দেখলেন, বাট কিন্তু আপনার লোন বোরিং বেড়ে যাবে। হ্যাঁ, তার মানে আপনার ওভারঅল পারফরমেন্স কিন্তু হচ্ছে না। এবং নট অনলি যে আমরা শুধু সেল করে যে আমরা প্রফিট জেনারেট করতে পারি, আপনার একটা অর্গানাইজেশন অনেকগুলো জায়গা থেকে প্রফিট জেনারেট করতে পারে। যেমন ধরেন আমরা যদি ট্রেজারি ম্যানেজমেন্টের কথা বলি, যেহেতু আমরা অনেকগুলো জায়গা থেকে ইনপুট করতে হয় অনেকগুলো, এবং ইনপুটের অনেকগুলো প্যারামিটার আছে, আমরা অনেকভাবে এলসি ওপেন করতে পারি, পেমেন্ট ট্রান্সফার অনেকভাবে নিতে পারি, ফরওয়ার্ড করে ফেলতে পারি, এলসি অ্যাট সাইডে করতে পারি, ডেপার্ট করতে পারি, ইউপাস করতে পারি। এক একটা এলসির কিন্তু এক এক ধরনের টার্মিনোলজি। আপনি দেখেন, যদি সিম্পলি আমরা বলি, যদি আমরা ডেফার্ড এলসির কথা বলি, সেখানে আমরা হয়তো পেমেন্টটা ডেফার্ড করে দিতে পারি। সেক্ষেত্রে হয়তো বায়ার যদি দাম বাড়ায়, তারপর আমাদের দেশের যে ইন্টারেস্ট রেট বা ফরেন বায়ারের যে ইন্টারেস্ট রেট, সেটার মধ্যে কিন্তু একটা ভেরিয়েশন থাকে। ওখানে অ্যানালাইসিস করে আমরা একটা গেইন জেনারেট করতে পারি। তার মানে, এবং ওভারঅল আপনার যে এসওপিটা ডেভেলপ করা আছে পেমেন্টের ক্ষেত্রে বা আদার্স ক্ষেত্রে, এইটা কি আপনি যদি বিজনেসের সাথে হ্যান্ডেল করে, যেভাবে আপনি একটা ইনভেন্টরি হোল্ড করেন, যেহেতু আমরা হাইলি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, সেখানে আপনাকে একটা ইনভেন্টরি বিল্ড করতে হয়। সো এইটার যদি পেমেন্ট প্রসিডিউরটা আপনি ডেভেলপ করতে পারেন, যেটা কিনা আপনার বিজনেসে যখন রেভিনিউ জেনারেট হবে ওইটার সাথে একটা সামঞ্জস্য থাকে, তখন কিন্তু আপনার
ক্যাশ ফ্লোটা ইমপ্রুভমেন্ট হবে। আর ক্যাশ ইজ কিং, আমরা সবাই জানি। ক্যাশ ফ্লো যত ইমপ্রুভমেন্ট হবে আপনার অপারেশনটা তত স্মুথলি রান করবে। সো এই যে 360 অ্যাঙ্গেলে ওভারঅল ম্যানেজমেন্টটা করা, এইটা আসলে একজন প্রফেশনালের পক্ষে, যেহেতু তার প্ল্যাটফর্মটা ওরকম থাকে, জানাটা অনেক ইজি হয় এবং সেটা সর্বোপরি প্রতিষ্ঠানে অ্যাজ একজন এমডির শ্যাডো হিসাবে কাজ করতে পারে এবং সেটা ডেফিনেটলি অর্গানাইজেশনে ইমপ্রুভমেন্টের জায়গায় যথেষ্ট ভূমিকা রাখতে পারে। সেমভাবে আমরা যদি বলি ধরেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের অ্যানালাইসিসগুলো, আমরা কিন্তু শুধু একজন প্রফেশনাল হিসেবে আমি এটুকু বলতে পারি যে কোনো কোম্পানিরে আপনি ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখে এটা 360 অ্যানালাইসিস করে কিন্তু আমরা অনেকটাই জাজমেন্টে নিয়ে আসতে পারি এবং কোন জায়গাতে ফোকাস দিলে আসলে সাস্টেনেবিলিটি হবে, লং টার্ম সাস্টেনেবিলিটি হবে, বিজনেসটাকে ওভাবে গ্রো করতে পারি, গ্রোয়িং কনসার্নে কোনো ধরনের ইম্প্যাক্ট হবে না, এই জায়গাটাতে আমরা খুব অনায়াসে ফোকাস দিতে পারি। সো এই প্রফেশনাল ডিগ্রিগুলোর মাধ্যমে আমার কাছে মনে হচ্ছে যে আপনার এই ভ্যালু এডিশনের কাজটা অনেক বেশি হয়ে থাকে, যেটা ওভারঅল ইন্ডাস্ট্রির জন্য, অর্গানাইজেশনের জন্য অবশ্যই ভ্যালু এড করে থাকে। আপনি তো বিভিন্ন জায়গায় ট্রেনিং দিয়ে থাকেন, ভ্যাট ট্যাক্স এরকম বিভিন্ন বিষয়ে নিয়ে আপনি ট্রেনার হিসেবে কাজ করেন। তো এই ট্রেনিংগুলি আসলে বাস্তবে কতটা কাজে লাগে? আপনি যথার্থই বলেছেন। ইনফ্যাক্ট আমি একটা ইনফরমেশন জানেন কিনা, আমি দুটো ইনস্টিটিউটে আবার ক্লাস নিচ্ছি, সিএ এবং সিএস দুটো ইনস্টিটিউটের মধ্যেও ক্লাস নিচ্ছি। তো ট্রেনিং বা যে লার্নিংয়ে যে কথাটা বলবেন, এটা আসলে আমি ব্যক্তিগতভাবে যদি বলি 3টা পয়েন্ট অফ ভিউ থেকে দেখি। একটা ফ্যাশন জায়গা থেকে বলতে পারেন, শখের বস্তুটা বলতে পারেন। সেকেন্ডলি বলতে পারেন এটা একটা লার্নিংয়ের জায়গা, নিজের ভ্যালু এডিশনের জায়গা থেকে। থার্ডলি বলতে পারি ডেফিনেটলি এটা একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি জায়গা থেকে আমি বলতে পারি। অ্যাজ এ প্রফেশনাল আমি মনে করি আমি যতটুকু ভ্যালু অ্যাড করতে পারলাম নিজের ক্যারিয়ারের মধ্যে, সেটা যদি আমার সার্কেলের মধ্যে আমার দেশের একটা সার্টেন পিপুলকেও শেয়ার করতে পারি, সেটা ওভারঅল আমাদের দেশের জন্য, ইকোনমির জন্য ভ্যালু এডিশন হবে। আর যেটা বললেন এটা কতটুকু বাস্তবমুখী, দেখেন আমি যে নর্মালি যে জায়গাগুলোতে ফোকাস দিয়ে থাকি, ট্যাক্স, ভ্যাট বা অ্যাকাউন্টিং যে স্ট্যান্ডার্ডগুলো আছে, যেটা আইএফআরএস আমরা বলি, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, এই 3টা জায়গায় সম্পূর্ণ বাস্তব ভিত্তিক। আমরা যখন ইনস্টিটিউট পড়াশোনা করাই বা বিভিন্ন জায়গা থেকে, তখন কিন্তু যেই লেকচারটা আমরা দিয়ে আসছি বা যেই কনভারসেশনগুলো করছি, ঠিক প্র্যাকটিক্যালি ওই দিনই আমরা অর্গানাইজেশন ওই কাজগুলোই করছি। আচ্ছা, তার মানে কি আমাদের যে ট্যাক্সের জায়গাগুলো, যে আজকে যে আপডেট যে আইনটা আসলো, কোন এসআরও আসলো, কী ধরনের চেঞ্জ আসলো, আমাদের কি ফাইন্যান্স অ্যাক্ট আসলো নতুন করে, সেখানে কি চেঞ্জ আসলো, এই আপগ্রেশন নিয়েই কিন্তু আমাদের ক্লাসের মধ্যে থাকে এবং আমাদের ওই পড়াশোনার প্যাটার্নটাই থাকে ওরকম। সেমভাবে আমরা ট্রেনিংগুলো দেওয়ার পরে ট্যাক্স বেটে বিশেষ করে বা আইএফআরএসের মধ্যে দিলে, যখনই আমরা আইএফআরএসে দিচ্ছি তার মানে কি হচ্ছে, আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রেজেন্টেশনটা আরও মোর ওয়াইডলি হচ্ছে, কারণ একটা আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ হচ্ছে। তো তখন কি হয়, ওভারঅল গিয়ে দেশের ইকোনমিতে কিন্তু একটা এফেক্ট পড়ে, কারণ আপনার যখন লার্নিংটা বাড়বে তখনই আপনার আর্নিংয়ের সোর্সটাও আসবে ওভারঅল মানুষের ইয়াতে। তো এই জায়গা থেকে বলতে পারি ভ্যালু এডিশন জায়গা থেকে অবশ্যই, এবং ওভারঅল দেশের রেভিনিউ জেনারেশনে, যেটা সর্বোপরি দেশের সামগ্রিক উন্নতি হবে, এটার জন্য আমরা ফোকাস দিয়ে কাজ করি। দর্শক, নলেজের বিকল্প কোনো কিছু হতে পারে না। বাংলাদেশের অর্থনীতির চাকাকে যারা এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই সব মার্কেট এক্সপার্টদের কথা যখন আপনি শুনবেন, সেটাই ভিত্তি করে দিবে আপনার ক্যারিয়ারের জন্য। কাজেই বিজনেসম্যান, জব হোল্ডার, স্টুডেন্ট বা হাউসওয়াইফ, আপনি যেই হন না কেন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল আইকনটি টিক দিয়ে রাখুন আমাদের এই ফিনটকের ইনফরমেটিভ ভিডিওগুলো জানার জন্য এবং দেখার জন্য। আমরা ধর্ম দিয়ে, দেশের সীমানা দিয়ে, টাকা দিয়ে অপর মানুষকে বিচার না করি, মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াই, সহযোগিতার হাত বাড়িয়ে দিই। জীবন যেহেতু একটাই, তাই আসুন আমরা ভবিষ্যতের পৃথিবীটাকে একটা ভালোবাসার পৃথিবী হিসেবে গড়ে তুলি। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ স্যার আমাকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সুন্দর প্রোগ্রামে আমন্ত্রণ করার জন্য। থ্যাংক ইউ স্যার।